আরজিকর মামলার রায়দান ইতিমধ্যে স্থগিত। হাইকোর্টে রাজ্য এবং সিবিআই তারা দুজনেই পৌঁছয়। মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। নজর রাখবো। অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। রাজ্য এবং সিবিআই তারা দুজনেই পৌঁছয় এবং খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের ডিমান্ড এক, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। রায়দান স্থগিত ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট রেখেছে। আমরা মৃত্যুদণ্ড চাইছি না, আদালতে আবেদন করেছেন কাদম্বিনীর বাবা মা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই জোড়া মামলার শুনানি এবং এই শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেখানে কাদম্বিনীর বাবা মার যে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই জায়গায়। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি। সরাসরি আমি মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করবো অভিরূপার কাছে। অভিরূপা, রায়দান সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, বলো বলো। আজকে যে মামলাটি ছিল সেটা হচ্ছে এই যে মূল মামলাটি, অর্থাৎ কাদম্বিনী হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত যে অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত, সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে রাজ্য এসেছিল প্রথম। সেই রাজ্যের এখতিয়ার আছে কিনা এই মামলায় যুক্ত হবার, এই মামলায় অ্যাপিল করার এখতিয়ার রাজ্যের আছে কিনা, সেই নিয়েই এই মামলাটি ছিল। রাজ্য এবং সিবিআই এর দুটি আবেদন হয়েছে। সেই দুটি আবেদনের ক্ষেত্রে সিবিআই এর এখতিয়ার আছে, এটা সিবিআই তার স্যাটিসফ্যাক্টরি কথাবার্তা বা অ্যাপিলে তারা জানিয়েছেন, যেহেতু তিনি তদন্তকারী সংস্থা। কিন্তু রাজ্য এখানে তদন্তকারী সংস্থা নয়। রাজ্যের আদৌ এখানে গ্রহণযোগ্যতা আছে কিনা এ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন বিচারপতিদ্বয়, এবং বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ বারবার জানতে চেয়েছে যে রাজ্য যেখানে প্রথম 5 দিন তদন্ত করেছিল, তারপর থেকে রাজ্যের কোনো ভূমিকা নেই। চার্জশিট দেওয়া শুরু করে, চার্জ ফ্রেম করা থেকে শুরু করে সাজা ঘোষণা হওয়া এবং তারপর রায়দান, এই সব কিছুতেই ভূমিকা রয়েছে সিবিআই এর। তাহলে রাজ্য কেন এর মধ্যে ইনভলভ হতে চাইছে? পিপি হিসেবে সিবিআই রয়েছে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর হিসেবে সিবিআই রয়েছে। তাহলে কেউ অ্যাডিশনাল পিপি হিসেবে রাজ্য কি আবেদন আদৌ করতে পারে? নানান যুক্তি দিয়েছে রাজ্য। রাজ্যের সেই যুক্তির ভিত্তিতে শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিদ্বয়। পাশাপাশি এই মামলার ক্ষেত্রে কাদম্বিনীর পরিবারের আইনজীবী তিনি স্পষ্ট জানিয়েছেন যে আমরা ডেথ পেনাল্টি চাইছি না, অর্থাৎ সর্বোচ্চ সাজা চাইছি না। অন্য দিক থেকে যারা সঞ্জয় রায়ের আইনজীবী, তিনি প্রথমে সঞ্জয় রায়ের যে পার্সোনাল আইনজীবী ছিল যশ জালান, তিনি আবেদন করেছিলেন এবং তার কাছে ওয়াকালাতনামায় না থাকায় লিগাল এইডের পক্ষ থেকে কৌশিক গুপ্ত তিনি আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে। কৌশিক গুপ্ত জানিয়েছেন এখন আমার কিছু বলার নেই, মূল মামলায় আমি আমার বক্তব্য রাখবো। এবং এই পুরো বক্তব্য শেষ হয়েছে এবং শুনানি শেষ হয়ে রায়দান স্থগিত হয়েছে। এই রায়দানের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাজ্য এবং সিবিআই এর এই মামলায় এখতিয়ারভুক্ত কিনা সেটা স্পষ্ট করবে আদালত। মূল যে মামলাটি, অর্থাৎ রাজ্য এবং সিবিআই এর যে মূল আবেদন, যে তাদের মৃত্যুদণ্ড অর্থাৎ সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবি, সেই শুনানি কিন্তু আজ হয়নি। আজ শুধু হয়েছে যে রাজ্য এখতিয়ারভুক্ত কিনা, রাজ্য এই মামলায় অ্যাপিল করতে পারে কিনা, রাজ্য সঞ্জয়ের সর্বোচ্চ সাজার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারে কিনা। দেখো, সঞ্জয় রায়কে ফাঁসি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে? এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে এই প্রশ্নটা আমরা বারবার করেছিলাম। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের এখতিয়ারের বাইরে, তার বাইরে গিয়েও রাজ্য যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে তারা যে জানবেন না এমনটাও নয়। সেক্ষেত্রে কোনো ভর্ৎসনা কি করা হয়েছে অভিরূপা? অবশ্যই ভৎসনা করা হয়েছে, প্রতি পদে পদে ভৎসনা করেছে বিচারপতিদ্বয়। বিচারপতি দেবাংশু বসাক একাধিকবার জিজ্ঞাসা করেছেন, সিবিআই তো তদন্তকারী সংস্থা, প্রথম 5 দিনের পর থেকে সিবিআই দায়িত্বভার পেল 13 তারিখ থেকে, অর্থাৎ 13ই আগস্ট। 9ই আগস্ট ঘটনা ঘটেছে, 9ই আগস্ট থেকে 13ই আগস্ট পর্যন্ত পুলিশের হাতে, রাজ্য পুলিশের হাতে তদন্তভার ছিল এবং তারপর সমস্ত কাগজপত্র সিবিআইয়ের হাতে চলে এসছে। তাহলে রাজ্য এখানে আবেদন করছে কিসের বেসিসে? রাজ্য জানিয়েছে যে লালু প্রসাদ যাদবের মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এর মধ্যে ইনভলভমেন্ট হয়েছিলেন, সেই কারণেই তারা আবেদন করছে। সেই অর্ডার শিট দেখিয়ে তারা আবেদন করতে চেয়েছিলেন। সেখানে বিচারপতিদ্বয় বলেছেন যে লালু প্রসাদের কেসটা প্রতারণার কেস বা সেক্ষেত্রে কোনোভাবে আর্থিক দুর্নীতির কেস, আর এটা ধর্ষণ এবং ধর্ষণ খুনের মামলার কেস। দুটি মামলা আলাদা, দুটি মামলার জাজমেন্ট এক হতে পারে না, দুটি মামলার ক্ষেত্রে একটি অন্য মামলার পরিপূরক হতে পারে না, এই কথাও জানানো হয়েছে। সুতরাং রাজ্যের এখতিয়ার নিয়ে একাধিকবার নানান জাজমেন্ট
জাজমেন্ট দেখিয়েছে এজি কিশোর দত্ত, সমস্ত জাজমেন্টের ক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক প্রতি পদে বোঝানোর চেষ্টা করেছেন যে পিপি হিসেবে অর্থাৎ পাবলিক প্রসিকিউটর হিসেবে সিবিআই রয়েছে, অ্যাডিশনাল পিপি হিসেবে কি আদৌ রাজ্য সাহায্য ঠিক করতে ঠিক পারে? অভিরূপা, রাজ্যের কিসের ইন্টারেস্ট? আবার ওই প্রশ্ন রাখবো তোমার কাছে, রাজ্যের কিসের ইন্টারেস্ট? ইজ দেয়ার সামথিং ফিশি? আমি আসবো তোমার কাছে, খুব স্বাভাবিক এই জায়গা হয়তো হাইলাইট করে। আইনজীবীর বক্তব্য আমরা পেছনে শুনিয়ে নিয়ে আমি তারপর অভিরূপার কাছে আসবো, শুনবো। প্রাণ গেছে মানেই যে কারুর প্রাণ যেতে হবে সেটা নয়। কোর্ট যদি ডিসাইড করে, ট্রায়াল কোর্ট, যে যাবজ্জীবন শাস্তি হবে, তাহলে ওনারা সেটাই সাপোর্ট করছে ফর দি টাইম বিং, যতক্ষণ না ফার্দার ইনভেস্টিগেশন হয়ে আরও চার্জশিট আসছে এবং বাকিদের নাম আসছে। ম্যাডাম, আজকে প্রথম থেকে শুনানিতে কি হলো? আজকে স্টেটের অ্যাপিল ছিল এবং সিবিআইয়ের অ্যাপিল ছিল। মেনলি স্টেটের মেনটেনেবিলিটির পয়েন্টে আর্গুমেন্ট হলো এবং সেন্ট্রালেরও তাই মেনটেনেবিলিটির পয়েন্টে আর্গুমেন্ট হলো। জাজ সিএবি করেছে, অর্ডার রিজার্ভ করেছে, জাজমেন্ট আসবে, এখনো আসে। কোনো জাজমেন্ট আসেনি। অভিরূপা, আসবো তোমার কাছে। আমি 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 বলছি, গতকালই বলছি কথা, কুণাল ঘোষ বেনজির আক্রমণ করেছিলেন কাদম্বিনীর বাবা মাকে এবং সেই জায়গায় এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীকে নিয়ে, কিভাবে তারা কথা বলেন। আজকে একেবারে আদালত স্পষ্ট করে দিল যে রাজ্যের এখতিয়ারই নেই, এই জায়গায় তুমি মামলায় আসো কি করে? এটা কতটা বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে গেল আগামী সময়, অভিরূপা? অবশ্যই চ্যালেঞ্জের জায়গা হয়ে গেল এবং চ্যালেঞ্জের জায়গা শুধু নয়, মুখ পোড়ার ব্যাপারও হয়ে গেল। কিন্তু কারণ রাজ্য যেভাবে একদম প্রথমেই তড়িঘড়ি নিম্ন আদালত যখন আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল সঞ্জয় রায়ের, সেটাকে চ্যালেঞ্জ করে তার পরের দিনই, অর্থাৎ সেদিন রাত থেকেই তারা পেপার রেডি করা শুরু করে দিল। পরের দিনই কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে দিল এবং মামলা রুজু করে তারা বলল যে আমরা এই মামলাটির ক্ষেত্রে সঞ্জয় রায়ের যে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই আমৃত্যু কারাদণ্ডের চেঞ্জেস চেয়ে, অর্থাৎ তার পরিবর্তন চেয়ে তাকে তার মৃত্যুদণ্ড দাবি করছি। এবং সেখানেই বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। প্রথম দিনই বিচারপতি দেবাংশু বসাকের এজলাস জিজ্ঞাসা করেছিল যে তোমার কি আদৌ এখতিয়ার আছে, তুমি কেন আবেদন করতে যাচ্ছ, তুমি কি অ্যাপিলে যাওয়ার আদৌ আবেদন যোগ্য? তখনই প্রশ্ন উঠেছিল এবং তারপরের দিনই দেখা গেল শুক্রবার, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো। গত শুক্রবার সিবিআই আবেদন করলো যে তারা মৃত্যুদণ্ড চায়, তাদের এখতিয়ার রয়েছে, সেটা আজকে সুস্পষ্ট হয়েছে। তারা নিজেদের বক্তব্য জানিয়েছে, খুব সংক্ষিপ্ত বক্তব্য, এবং তারা বলেছে আদালত যদি চায় তারা আরও বক্তব্য জানাবে যে পিপি হিসেবে বা পাবলিক প্রসিকিউটর হিসেবে বা তদন্তকারী সংস্থা হিসেবে তারা কেন মৃত্যুদণ্ড চাইছে। সেক্ষেত্রে রাজ্যের এখতিয়ার নেই এমনটাও কিন্তু সিবিআই দাবি করেছে। সিবিআই দাবি করেছে যে রাজ্য এর মধ্যে ইনভলভমেন্ট করতে পারে না, কারণ প্রথম 5 দিন তাদের হাতে তদন্তভার ছিল, তারপর থেকে হাইকোর্টের নির্দেশে সমস্ত তদন্তভার আমাদের হাতে চলে আসে। তারপর থেকে ইনভেস্টিগেশন থেকে শুরু করে চার্জ ফ্রেম থেকে শুরু করে চার্জশিট দেওয়া এবং তারপর সেখান থেকে সাজা ঘোষণা হওয়া থেকে শুরু করে রায়দান, সমস্ত কিছুতে ইনভলভমেন্ট ছিল তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই এর। তো এখানে যে কজন আবেদন করতে পারে অর্থাৎ অ্যাপিলে আসতে পারে, সেটার মধ্যে পরিবার এবং সিবিআই, তার সেই কারণে সিবিআই এসেছে। রাজ্যের এখানে কোনো এখতিয়ার নেই। রাজ্য নিজের যুক্তিতে একাধিক জাজমেন্ট পড়াতে শুরু করেছিল, দেখাতে শুরু করেছে, সেগুলো বিচারপতি শুনেছেন এবং বিচারপতি শোনার পর বিচারপতি জানিয়েছেন শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে। এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবীর বক্তব্য জানতে চেয়েছিল আদালত এবং সেই সময়ই পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে আমরা আবেদন করছি, যেহেতু মূল মামলা এটা নয়, তাই আমরা শুধুমাত্র এটুকু বলতে চাইছি যে ডেথ পেনাল্টি আমরা চাইছি না, অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা চাইছি না, একটা মৃত্যুর বিরুদ্ধে আরেকটা মৃত্যু, সেটা আমরা চাইছি না। আমরা শুধুমাত্র যেটা আমাদের বক্তব্য থাকবে মূল মামলায় আমরা সেটা বলবো, আপাতত ডেথ পেনাল্টি আমরা চাইছি না, অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা চাইছি না। এই বক্তব্য শোনার পরই শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে। একাধিকবার শুনানিতে রাজ্য ভৎসনার মুখে পড়েছে কলকাতা হাইকোর্ট একাধিকবার রাজ্যকে বলতে চেয়েছে যে তুমি যখন তোমার ইনভলভমেন্ট নেই, তাহলে তুমি কি করে ইনভলভমেন্ট খোঁজার চেষ্টা করছো বা ইনভলভমেন্ট দেখানোর চেষ্টা করছো, সেই প্রমাণ দেখাও। একাধিকবার প্রমাণ দেখানোর চেষ্টা করেছে, সেই প্রমাণ খণ্ডনও করেছেন বিচারপতি দেবাংশু বসাক। এই সমস্ত কিছু হওয়ার পরই রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। আমি হলে মৃত্যুদণ্ড দিয়ে দিতাম, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল। অভিরূপা, আমি বলছি এইটুকুনি কোট আনকোট বক্তব্য কোনোভাবে কি সামনে নিয়ে আসা হয়েছে আজ?
না, এই বক্তব্য বেশ। সামনে আনা হয়নি, তার কারণ মণিমা ওকে, আমি অভিরূপা আসছি, আগে একটু বিরত করছি তোমাকে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। স্যার স্বাগত সিএনএ আপনাকে। খুব স্বাভাবিকভাবেই যে জোড়া মামলা ছিল সেই মামলাতে দাঁড়িয়ে সিবিআই এর নয় এখতিয়ার রয়েছে এই জায়গায় আসা এবং মৃত্যুদণ্ড চাওয়া, কিন্তু রাজ্য কোন এখতিয়ারে গিয়েছে আজ, এই নিয়ে ভৎসনার মুখে পড়েছে। কিভাবে দেখছেন আজকের এই জোড়া শুনানি থেকে যেটা এখনো পর্যন্ত তথ্য আমরা পাচ্ছি? দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি যে হচ্ছে ফাঁসি যারা চাইছেন প্রথম থেকে সঞ্জয়কে একমাত্র দোষী সাব্যস্ত করে বিচারের অনেক আগে থেকে রাজ্য সরকার প্রশাসনের সর্বোচ্চ মহল তারা এই নিয়ে পথেও নেমেছে যে সঞ্জয় একমাত্র দোষী এবং হচ্ছে তার ফাঁসি চাই। কেউ কেউ অধৈর্য হয়ে বলেছিলেন তার এনকাউন্টার নেই। তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে এবং একমাত্র গুরুত্বপূর্ণ সাক্ষ্য তাকে নিকেশ করাটা হচ্ছে তার উদ্দেশ্য। এত দ্রুত অতি তৎপরতার সঙ্গে আইনি এখতিয়ার না থাকা সত্ত্বেও তারা যে এই অতি তৎপরতা দেখিয়ে কোর্টে চলে গেলেন ফাঁসিতে লটকে দেওয়ার জন্য, যে যাতে আর কোনোদিনই প্রকৃত সত্য মানুষ জানতে না পারে, প্রকৃত অপরাধীরা কোনোদিনই ধরা না পড়ে। এবং দেখুন, শুধু রাজ্য সরকার নয়, সিবিআই, আমরা সেই জন্যই বলছি রাজ্যের সিবিআই হচ্ছে কেন্দ্রের প্রধানমন্ত্রীর দপ্তর চালায়, আর রাজ্যের শাসক জানেন কার্য কারা চালায়। ফলে রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক এই উভয়ের যে গোপন রাজনৈতিক বোঝাপড়া, যাকে গোড়া বাংলায় সাধারণ মানুষ সেটিং বলে থাকেন, এই সেটিংটা আবার একবার প্রমাণিত হলো যে যেখানে নির্যাতিতার পরিবার তারা চাইছেন না যে সঞ্জয়ের ফাঁসি, কিন্তু হচ্ছে যে কারা চাইছে, রাজ্য চাইছে এবং কেন্দ্র সরকারের এজেন্সি চাইছে। এই রাজ্য কেন্দ্র উভয়ে মিলে আসলে চাইছে যে হচ্ছে যে সঞ্জয়কে নিকেশ করে ফাঁসিতে লটকে দিয়ে হচ্ছে যে ভবিষ্যতে যদি কোনোদিন গণতান্ত্রিক উপায়ে সরকার, এমন সরকার আসে রাজ্য এবং কেন্দ্রে যারা আন্তরিক হবে যে প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরবার জন্য, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য, সেক্ষেত্রে সঞ্জয়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সঞ্জয় যাতে ততদিন বেঁচে না থাকে, অর্থাৎ সঞ্জয় বেঁচে থাকা জেলের মধ্যে হলেও বেঁচে থাকাটা যাদের কাছে থ্রেট, সেই কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয়ই হচ্ছে চাইছে। তার জন্য কেন্দ্র তার এজেন্সিকে পাঠিয়ে দিয়েছে, আর রাজ্য হচ্ছে যে তারা নিজেরা চলে গেছে অতি তৎপর হয়ে। আইনি এখতিয়ার আছে কিনা সেটাও অবধি তারা ভাবছে না, তারা চলে যাচ্ছে কোর্টে। এই হচ্ছে যে একদম পরিষ্কার এই দুই শাসকের সেটিং এর ফলেই হচ্ছে যে এখনো বিচার অধরা এবং হচ্ছে যে অন্যান্য প্রকৃত অপরাধী যারা, অন্যান্য বাকি যারা অপরাধী তারা এখনো পর্দার পিছনে রয়েছে। কিন্তু আমরা ওই জন্যই বলছি যে আইনের প্রাঙ্গণে লড়াই, তার সেখানে আমরা 1 ইঞ্চি মাটিও ছাড়বো না। তার পাশাপাশি রাস্তার লড়াই, সেটাকেও আমরা তীব্র থেকে তীব্রতর করবো। অভয়ার সুবিচার আমরা ছিনিয়ে আনবি। খুব গুরুত্বপূর্ণ, অসংখ্য ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমি খুব স্বাভাবিকভাবেই অভিরূপার কাছে আরও একবার চলে আসবার চেষ্টা করবো, এক এক করে প্রতিক্রিয়া আমরা নিচ্ছি ডেফিনেটলি চিকিৎসকদের। অভিরূপা, তুমি যেমনটা বলছিলে, যেমনটা আমরা খুব স্বাভাবিকভাবে যে পরিস্থিতি চলছে, দেখো, পরিবারের পক্ষ থেকে আমি যেটা বলছিলাম যে পরিবারের পক্ষ থেকে তারা জানাচ্ছে যে আমরা মৃত্যুদণ্ড চাইছি না। তার কারণ হচ্ছে একটা মৃত্যুর এগেনস্টে কখনো একটা মৃত্যু শাস্তি হতে পারে না, সেই কারণে আমরা মৃত্যুদণ্ড আপাতত চাইছি না। আমরা মূল যে মামলাটি আসবে সেই মামলার প্রেক্ষিতে আমাদের বক্তব্য রাখবো, কিন্তু আপাতত মৃত্যুদণ্ড আমরা চাইছি না। এই মৃত্যুদণ্ড পরিবারের পক্ষ থেকে যখন তার বাবা মার সাথে, কাদম্বিনীর বাবা মার সাথে কথা হলো, তখন তিনি বললেন যে আমরা মৃত্যুদণ্ড চাইছি না, যে যা বলছে বলুক। এবং যখন বলা হলো যে ফিরহাদ হাকিমের কথা বলা হলো, যে তিনি একাধিক তথ্য দিয়েছেন, তিনি জানিয়েছেন যে ফিরহাদ হাকিম আমার মেয়ের জন্য দুঃখিত, আমিও তার কাছে কৃতজ্ঞ, কিন্তু সেক্ষেত্রে আমরা যার কাছে সুবিচার পাবো আমরা তার কাছেই যাব, তার উপরেই ভরসা রাখবো। কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে মামলা রুজু হয়েছে, সেই মামলার ক্ষেত্রে আমরা এসেছি এবং সেই মামলায় আমরা নিজেদের বক্তব্য রাখবো। এবং সেক্ষেত্রে আমরা শুধুমাত্র চাইছি যে যার কাছেই যাক না কেন, আমরা কলকাতা হাইকোর্টের কাছে অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা শুনানি হবে এবং তার প্রেক্ষিতে আদালত কি জানাবে সেটা আমরা জানাবো, বা সেক্ষেত্রে আমরা দেখব। কিন্তু আপাতত আমাদের ডেথ পেনাল্টি চাই না, এমনটাই কিন্তু জানাচ্ছে পরিবারের পক্ষ থেকে। তো সুতরাং একাধিক প্রশ্ন উঠছে যে মৃত্যুদণ্ড, যে সিবিআই যে দাবি নিয়ে এসছে, রাজ্য যে দাবি নিয়ে এসছে যে সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাই, মৃত্যু কারাদণ্ডের থেকে সেটা চেঞ্জেস করে মৃত্যুদণ্ড চাই, সেই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে পরিবার কিন্তু তাদের সায় দিচ্ছে না। অভিরূপা, আমি আবার একটু বিরত করছি, তুমি যেটা বলছো খুব স্বাভাবিকভাবে। চিকিৎসক তাপস প্রামাণিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। স্যার স্বাগত জানাবো সিএনএ আপনাকে। খুব স্বাভাবিকভাবে আপনি জানেন যেই মামলা এবং প্রথম থেকেই রাজ্যের সরকার একটা বেনজির চাপ তৈরি করতে চেষ্টা করছে বলে অভিযোগ আপনারাও করেছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়েও এখতিয়ারের বাইরে থেকেও আজকে রাজ্য তারা গিয়েছিলেন যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাইতে, অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড।
এক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে সরাসরি সেই জায়গায় না করে দেওয়া হয়েছে এবং কাদম্বিনীর পরিবার তারা বলছেন যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না। কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি? না দেখুন, যেটা কাদম্বিনীর মা বাবা যেটা আজকে দাবি করেছে কোর্টে, সেটাকে একদম সম্পূর্ণভাবে আমি সাপোর্ট করি। এর আগে ওনাদের সাথে আমার কথা হয়েছে পার্সোনালি। আমাদের যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন কমপ্লিট হোক, বাকি যে সমস্ত ক্রিমিনালরা এখনো ধরা পড়েনি তারা ধরা পড়ুক, তারপরে একসাথে সবাইকে ফাঁসি দেওয়া হোক। এখনো যদি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে বাকি ক্রিমিনাল গুলো কিভাবে ধরা পড়বে, এটা হচ্ছে আমাদের কনসার্ন। এবং সেক্ষেত্রে সিপিআই বা রাজ্য সরকারের এত তারা কিসের ফাঁসি দিয়ে দেয়? আর রাজ্য সরকার দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এর আগে একাধিক খুন বা ধর্ষণ হয়েছে, সেই সমস্ত কেসগুলোতে এখনো ফাঁসি হয়নি, সেই ফাঁসিগুলো দিয়ে দিক না, সেগুলো নিয়ে তারা ভাবুক। এই কেসে এদের এত ভাবার কি আছে? যে ক্ষেত্রে প্রথমে যখন কলকাতা পুলিশের হাতে কেসটা ছিল পাঠিয়েছে, দাও করে দিয়েছে তাড়াতাড়ি, তারা এইরকম দায়িত্ব পালন করেছিল বলেই তো সিবিআই হাতে কেস গেছিল। আজকে তারাও তো চাইছে যে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কেসটাকে ধাপ্পা দিয়ে। তাপসবাবু, আজকে কি তাহলে এটা প্রমাণ হয়ে গেল রাজ্যের সরকার আবারও একেবারে আদালতে গিয়ে সর্বোচ্চ সাজা চাইতে গিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন? এই জায়গায় কি স্পষ্ট হয়ে গেল যে পেছনে অনেকেই রয়েছে? তাহলে একদম দেখুন, অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব আছে বলেই রাজ্য প্রশাসন প্রথম থেকে এই কেসটাতে এভিডেন্স গুলো লোপাট করার চেষ্টা করেছে। এখন আবার যেহেতু চাইছে যে এই ফাঁসিটা হয়ে যাক, এবং ফাঁসিটা হয়ে গিয়ে এই সমস্ত প্রভাবশালী যাতে নামগুলো না আসে। সিবিআই অলরেডি তারা লোয়ার কোর্টে বলেছিল যে আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়নি, অথচ দেখুন কেসটা এখনো পর্যন্ত তারা কোনো ইনভেস্টিগেশন করছে না। যে আইও আছে ইনভেস্টিগেটিভ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট আইও সেদিন কোর্টে লাস্ট দুদিন উপস্থিত ছিল না এবং তারা সম্ভবত দিল্লি গিয়ে বসে আছে, তাদের ইনভেস্টিগেশন করার কোনো ইন্টেনশন নেই। এবং আরটি করে 7th ফ্লোর মানে 8 তলায় যে ওটি ঘরটা সিএসএসএল করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছি, তারপরেও এখনো পর্যন্ত কিছু করছে না। এবং সেই ঘরে একটা দামি গুরুত্বপূর্ণ মেশিন, আর্থ্রোস্কোপিক মেশিন আটকে আছে এবং সেই আর্থ্রোস্কোপিক রিলেটেড যে ইঞ্জুরি হলে যে এই স্পোর্টস রিলেটেড ইঞ্জুরি হলে যে ওটিগুলো হয়, সেই ওটিগুলো বন্ধ আছে, পেশেন্ট গুলো সাফার করছে। সিবিআই কোনো কিছু করছে না। এখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং সিবিআই ভূমিকা তার থেকেও নিন্দনীয়। রাজ্য সরকার এবং সিবিআই দুজনেই চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে কেসটা এখানে এন্ড করে দেওয়া হোক। এই ধরনের মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না। সব থেকে সাফার হচ্ছে এই কাদম্বিনীর মা বাবা। গুরুত্বপূর্ণ আপনি যেমনটা বললেন। অসংখ্য ধন্যবাদ। তাপস প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে চিকিৎসক। আমি অভিরূপার কাছে আরো একবার চলে আসবার চেষ্টা করবো। অভিরূপা, খুব স্বাভাবিকভাবেই একদম তুমি আইনজীবী পেয়েছো, কথা বলো। আমি একেবারেই আইনজীবীর সঙ্গে কথা বলবো। কেন পরিবার মৃত্যুদণ্ড চাইছে না? প্রথমে তো পরিবার মৃত্যুদণ্ড চাই। দেখুন, আমার কাছে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমি যবে থেকে অ্যাপিয়ার করছি বা ওনাদের কাছে জাজমেন্ট পাস হওয়ার পরে যখন আমরা কোর্টে সাবমিশন করব, আমি বারবারই ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কি চান মৃত্যুদণ্ড। ওনাদের একটাই বক্তব্য যে না, আমরা আই ফর আই, লাইফ ফর লাইফ এই নীতিতে বিশ্বস্ত নই। যেটা ট্রায়াল কোর্ট মনে করেছে যে সর্বোচ্চ শাস্তি দিতে পারে লাইফ ইমপ্রিজনমেন্ট, আমাদের সেই নিয়ে কোনো বক্তব্য নেই। শুধু তাড়াতাড়ি যাতে চার্জশিট বাকিদের এগেনস্টে জমা পড়ে এবং ট্রায়াল শুরু হয়, সেটাই ওনাদের বক্তব্য। রাজ্য এক জায়গায় বলছে যে লালু প্রসাদ যাদবের অর্ডার শিট দেখিয়ে তারা বলছে যে কাদম্বিনীর ক্ষেত্রেও তারা চাইছে যে রাজ্য ইনভলভমেন্ট হতে। আপনার কি মনে হয় যে লালু প্রসাদ যাদবের কেস আর কাদম্বিনীর কেস কি এক? এক্ষেত্রে কি এক? দেখুন, একটাই বক্তব্য হচ্ছে পুরো লালু প্রসাদ যাদবের পুরো জাজমেন্টটা প্লেস করা হয়নি এবং সেটা মেনটেনেবিলিটি নিয়ে কোর্ট ডিসাইড করবে, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু স্টেটের কাছ থেকে ইনভেস্টিগেশনটা শিফট হয়ে গেছিলো সিবিআইয়ের কাছে এবং এন্টায়ার ট্রায়ালটা কন্ডাক্ট করেছে সিবিআই নিজে। তো সেই সাবমিশন সিবিআইয়ের তরফ থেকে করা হয়েছিল যে কেস ডায়েরি এবং সমস্ত রেকর্ডস তাদের কাছে আছে। তো কোর্ট তখন বলেছে যে অ্যাসিস্ট্যান্সের জন্য রাখতে পারে। পয়েন্ট অফ লতে আর্গুমেন্ট হয়েছে, সেটা এখনো পর্যন্ত ডিসিশন সিএভি করেছে, যেটা আসবে সেই। রাজ্যের ভূমিকায় আপনাদের পরিবারের পক্ষ থেকে কি বাধা রয়েছে? রাজ্য কি ইনভলভমেন্ট?
দেখুন, আমার কাছে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তবে ওনাদের একটাই বক্তব্য হচ্ছে যে রাজ্য প্রথম থেকে যখন ইনভেস্টিগেশন করেছে পুলিশ এসআইটি ফর্ম করে, তখনও ইনভেস্টিগেশন হয়নি, ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে, যেরকমভাবে সামনের রুম ভেঙে দেওয়া হলো, তো সেটা খুব পরিষ্কারভাবে, এবং যা এভিডেন্স সিবিআই কালেক্ট করতে পেরেছে, তারপরে সিবিআইও ঠিক করে কন্ডাক্ট করেনি ট্রায়াল, ক্রস এক্সামিনেশন ঠিক করে হয়নি, তো আমরা সমস্ত পয়েন্টগুলোই আমাদের রিট পিটিশনে একেবারে মানে তদন্ত ট্রায়াল কোথাও তো রাজ্যের ভূমিকা নেই, তারপরেও রাজ্য মানে কিভাবে এই জায়গায় যুক্ত হতে চায় অভিরূপা, এটাই তো প্রশ্নের জায়গা। অবশ্যই প্রশ্নের জায়গা, এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা যে রাজ্যের ইনভলভমেন্ট যে প্রথম 5 দিন ছিল তারপর থেকে আর নেই, 9ই আগস্টের পর থেকে 5 দিন ছিল, 13ই আগস্টের পর থেকে আর নেই। এই ভূমিকায় ক্ষেত্রে এখন রাজ্য ইনভলভমেন্ট দেখাচ্ছে কেন, রাজ্য এই জায়গায় ইনভলভমেন্ট দিচ্ছে কেন, এটা নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতিদ্বয়, এবং সেটা নিয়েই আজকে শুনানি হয়েছে, এবং সেই নিয়েই একাধিকবার বৎসনার মুখে পড়েছে রাজ্য সরকারি আইনজীবী এজি কিশোর দত্ত। তিনি নিজে বিভিন্ন সময় জাজমেন্ট দেখানোর চেষ্টা করেছেন, সেই জাজমেন্টগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি যে জাজমেন্টগুলোতে কি আদৌ তার গ্রহণযোগ্যতা রয়েছে, এ নিয়েই একদম তাই। ঘটনার সঙ্গে জড়িতরা সামনে আসুক, বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক, সবকিছুই আমরা সমর্থন করছি। যেখানে মেয়ের বিচার পাবো তার সঙ্গে আছি। সিবিআইয়ের কাজ সিবিআই করছে না, শিয়ালদা আদালতের রায়ের কপিতে তার উল্লেখ রয়েছে, আগে পুলিশ ডুবিয়েছে, এখন সিবিআই কার কাছে যাব? আদালতের কাছে এই প্রশ্ন রেখেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন কাদম্বিনীর পাপা। Jack Olive Oil Body Oil. কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। কাদম্বিনীর বাবা খুব সুস্পষ্টভাবে তার প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন, ঘটনার সঙ্গে জড়িতরা সামনে আসুক, এমনটাই তিনি কিন্তু দাবি করছেন। কি বলেছেন শোনাব। এবং আমরা কি হয় কোর্টে একটা টেনশনে আছি, সেটা দেখার জন্য আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুক, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। কোনটা ভুল হচ্ছে? বিচারের যোগ আমাদের প্রয়োজন পড়লে আমাদের লয়াররা আছেন, তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন অনুযায়ী চলবে। না, আমরা এখনও সেই সিদ্ধান্ত আসতে পারিনি, দেখি কোর্ট কি বলেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি, এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয়, তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে, যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরও বেশি বাড়বে। সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনের, পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন। সিবিআই এর ভূমিকা কতখানি আতশকাতে দিচ্ছে? সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআইয়ের উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে, এবার আমরা কার কাছে যাব? সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি, এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন।